শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ, গুণীজন এবং প্রিয় ভবিষ্যৎ নির্মাতা আমাদের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখানে উপস্থিত প্রফেসর আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। আমি আজ যে বিষয়টা নিয়ে আসলে বক্তব্য দিতে যাচ্ছি সেটি একটি স্লোগান নয়, এটি একটি স্বপ্ন, একটি সংগ্রাম, একটি দায়বদ্ধতা। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। এই বাক্যটির মধ্যে লুকিয়ে আছে একটি জাতির উত্তরণের রূপরেখা, একটি প্রজন্মের প্রত্যয়, একটি গ্লোবাল পরিচয়ের স্পষ্ট প্রতিচ্ছবি। তো প্রথমেই আসলে দেখতে চাই যে জ্ঞান বিজ্ঞানের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু বিজ্ঞানীদের কিছু ছবি। আমরা কি সবাইকে চিনি? সবাই এখানে চিনি সবাইকে? আচ্ছা, আমরা নিচে যে দুইজন পার্সনের নাম লেখা নাই, তারা কারা? আচ্ছা, একজন হচ্ছে আইজ্যাক নিউটন এবং আরেকজন হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আচ্ছা, তো তাদের মধ্যে একটা কমন রিলেশন আছে। রিলেশনটা কি? তারা সবাই বিজ্ঞানী, মহাবিজ্ঞানী। তারা আমাদের সভ্যতার উত্তরণে একটা বড় ভূমিকা রাখছে। যুগ যুগ ধরে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তারা বিজ্ঞান চর্চা করছে এবং বিজ্ঞান, তাদের সেই বিজ্ঞানে আজকে আমরা আমাদের আজকের অবস্থানে আসতে পারছি। ওকে, সো এখন স্লাইডে কি দেখতে পাচ্ছি? 1819 সালের একটা বাইসাইকেল এবং 2025 সালের একটা বাইসাইকেল। আমরা কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি? হিউজ চেঞ্জ, তাই না? সো কি জিনিসে আমরা চেঞ্জ পাচ্ছি? তার পারফরমেন্স, তার কোয়ালিটি, তার অ্যাপিয়ারেন্স, সবকিছুতেই তার চেঞ্জ আছে। চেঞ্জটা কিভাবে হলো? আমরা কি 1819 সালের বাইসাইকেলে হ্যাপি ছিলাম না? আমরা কি 2025 সালের বাইসাইকেলে হ্যাপি আছি? হ্যাপিনেস হচ্ছে একটা সাময়িক ব্যাপার। সো এই 1819 সালের বাইসাইকেল নিয়ে আমরা আসলে হ্যাপি ছিলাম না, যার জন্য সেইটা কিন্তু আসলে কন্টিনিউয়াস একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আজকে 2025 সালের বাইসাইকেল দেখতে পাচ্ছি। আমরা জানি না 2030 সালের বাইসাইকেল কেমন হবে, হয়তো বা তার দুইটা ডানা থাকতে পারে। তো এনিওয়ে, নেক্সট স্লাইড। আসলে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারবো যে জাতি বিজ্ঞান ও জ্ঞানের পথে এগিয়েছে, সেই জাতি বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। প্রাচীন মুসলিম সভ্যতা, সেই আল খোয়ারিজমি, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, তারা সবাই তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে, কারণ তারা বিজ্ঞান চর্চা করছে, তারা বিজ্ঞানকে সভ্যতার কাজে লাগিয়েছে। সো আজ চতুর্থ শিল্প বিপ্লবের এই রেভলিউশনে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ব্লকচেইন, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, আরো অনেক কিছু। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোথায়? আমাদের অবস্থান কোথায়? আমরা কি এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কোনো কন্ট্রিবিউশন রাখবো না? সো প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বিশ্বময়, বিশ্বের সেরা হতে চাই, বিশ্বের সেরা হব? সো সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল কি? ছিল একটা মেকানিক্যাল প্রযুক্তির সময় ছিল। তারপর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো, কি ছিল? ইলেকট্রিসিটি। তারপর থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি ছিল? কম্পিউটিং ইন্ডাস্ট্রি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি আছে এখানে? রোবোটিক্স, এআই, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন রেভলিউশনে কিন্তু আমাদের তেমন কোনো ভূমিকা ছিল না। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি ভূমিকা রাখতে পারি কিনা? আমরা অবশ্যই রাখতে পারি, কারণ
একটা স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি দেখা গেছে, যেটা হলো যে আমরা জানি জাপান তো এখন তার প্রযুক্তিতে সবথেকে উঁচু জায়গায় আছে। তারপরেও জাপানের সব থেকে বড় ক্রাইসিস কি আমরা জানি? বলতে পারবো কেউ? জাপানের সব থেকে বড় ক্রাইসিস টাকা, ডলার না, তাদের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে, নেক্সট স্লাইড, দিস ইজ দ্য মোস্ট ক্রাইসিস, ডিপেন্ডেন্সি রেশিও। ডিপেন্ডেন্সি রেশিও হচ্ছে 15 বছরের নিচে এবং 64 বছরের উপরে। এই এজ গ্রুপটা হচ্ছে জাপানের 70.1%। তার মানে অনলি বাকি থাকে কত? 29.9% হচ্ছে প্রোডাক্টিভ পারসন। আমি বলছি না যে 64 বছরের উপরে প্রোডাক্টিভিটি হারায় যায়, কিন্তু অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স হচ্ছে 64 বছর নিচে যারা, তারা হাইলি প্রোডাক্টিভ থাকে। তো এই ডিপেন্ডেন্সি রেশিওটা জাপানের এখন সব থেকে বড় ক্রাইসিস। আমরা আমাদের কত? 53.7%। এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি রেশিও। তার মানে অলমোস্ট 50% পিপল হাইলি ইফেক্টিভ। সো এই হাইলি ইফেক্টিভ পার্সনগুলোকে যদি সঠিক গাইডেন্স দেওয়া যায়, এবং আপনারা যে মানে হয়তো জানেন যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দেখছি যে আমাদের ছেলেমেয়েরা আসলে যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদের প্রচুর সুনাম আছে, কারণ তাদের একটা গুণ অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে তারা অনেক হার্ড ওয়ার্কার। বাঙালি জাতি অনেক হার্ড ওয়ার্কার, এইটা মানে সর্বজন স্বীকৃত। সো আমাদের এই 50% পিপল যদি আমরা ইফেক্টিভ ভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের মানে 4th IR এ আমরা লিডিং পর্যায়ে যেতে পারি। 4th IR কিন্তু জাস্ট শুরু হয়েছে। সো আমরা যদি আমাদের এই জনগোষ্ঠীগুলোকে আসলে সঠিক ট্রেন আপ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। তো একটা কোশ্চেন করতে চাই, এমন একটা জিনিস যেটা ভাগ করলে বাড়ে, হারালে কমে না, কি জিনিস সেটা? বলতে পারবে কেউ? এমন একটা জিনিস যেটা দিলে কমে না, সেটা হচ্ছে নলেজ, জ্ঞান। আপনি যত দেবেন তত আপনার জ্ঞান বাড়বে। সো নেক্সট স্লাইড। সো একটা সময় ছিল যুদ্ধ করতাম, যুদ্ধ হতো তলোয়ার, বিভিন্ন ধরনের ঢাল তলোয়ার দিয়ে। এখন যুদ্ধ হচ্ছে কিসে? এখন যুদ্ধ হচ্ছে প্রযুক্তি, ইনফরমেশনের যুদ্ধ। যার যত বেশি ইনফরমেশন, যার যত প্রযুক্তিতে জ্ঞান, সে হচ্ছে সব থেকে উপরে দাঁড়িয়ে আছে। সো এখনই সময় প্রযুক্তিতে নিজেদেরকে বেশি বেশি করে সময় দেওয়া। নেক্সট স্লাইড। তো আমি আসলে অ্যানালাইসিস করে দেখলাম যে আমি বিশ্বাস করি যে জ্ঞান বিজ্ঞানের জয় লাভের জন্য আমাদের মূলত তিনটি স্তম্ভ আছে। একটা হচ্ছে কৌতূহল, গবেষণা, আর একটা হচ্ছে হিউম্যানিটি। সো কৌতূহল হচ্ছে কিউরিসিটি। আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি করে দেখেন যে পৃথিবীতে কোনো জিনিস কেন এই শব্দবিহীন জন্ম নেয়নি। প্রত্যেকটা জিনিসের পিছনে বিজ্ঞানীদের সব থেকে বড় আকাঙ্ক্ষা হচ্ছে কেন এটা ঘটে, কেন এটা হয়। সো এই কেন প্রশ্ন খুঁজতে যেয়ে কিন্তু তারা বড় একটা জিনিস তৈরি করে ফেলে। সো আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে যে প্রশ্ন করতে শেখো। প্রশ্ন করতে শেখাটাই হচ্ছে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আমাদের শিক্ষকরা যারা আছেন এখানে, আমি তাদের জন্য পরামর্শ দিচ্ছি বা সবার জন্য পরামর্শ দিচ্ছি যে আসলে শিক্ষক শুধু শিক্ষাদান করার তার উদ্দেশ্য না, শিক্ষককে তৈরি করতে হবে প্রশ্ন করার মতো যোগ্য স্টুডেন্টদেরকে, যারা কেন বিষয়টা খুঁজতে যেয়ে বড় কিছু তৈরি করবে। এরপরে আছে হচ্ছে রিসার্চ এন্ড ইনোভেশন, গবেষণা ও উদ্ভাবন। বিজ্ঞান শুধু বইয়ের পাতার জন্য নয়, এটা ল্যাবরেটরি ফ্যাসিলিটি থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আসলে আমাদের রিসোর্স লিমিটেশন আছে। আমরা আমাদের ইউনিভার্সিটি পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায় কিন্তু আসলে ল্যাবরেটরি অপরুতলতা রয়ে গেছে। সো গবেষণায় আরো বেশি বরাদ্দ থাকতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে একটা কোলাবোরেশন থাকতে হবে, এবং
ছোট ছোট উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাহলেই আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তার লক্ষ্যে পৌঁছা যাবে। এবং সর্বশেষ আমি বলবো হিউম্যানিটি। আসলে যে কোনো গবেষণার পিছনে হিউম্যানিটিটা অবশ্যই থাকা উচিত। যেমন ধরেন আমরা অ্যাটমিক বোমার কথা বলতে পারি, আমরা এটাকে ভালো কাজে, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি, আবার পৃথিবী ধ্বংসের কাজে ইউজ করতে পারি। সো আমাদেরকেই বুঝতে হবে টেকনোলজিকে আমরা কিভাবে ইউজ করব। সো সর্বশেষ যেটা আমি বলতে চাই, মানবতার জন্য বিজ্ঞান। অবশ্যই আমাদের প্রযুক্তি, আমাদের আবিষ্কার, আমাদের জ্ঞান সবকিছুই মানবতা, সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য তৈরি করতে হবে। নেক্সট স্লাইড। তো আমি বলবো যে সেরা হওয়া মানেই আসলে বড় বড় পুরস্কার, নোবেল পুরস্কার এগুলো পাওয়া নয়। আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে, আমাদের উদ্ভাবন হবে দরিদ্র হ্রাসে, আমাদের চিন্তা হবে জলবায়ু সুরক্ষায়, আমাদের নেতৃত্ব হবে মানবিক ও দূরদৃষ্টি সম্পন্ন। নেক্সট স্লাইড। সো আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ছাত্র গবেষক হবেন একজন উদ্যোক্তা, গ্রামের ছোট মেয়েটি হবে একজন ডেটা অ্যানালিস্ট, প্রযুক্তি থাকবে সবার নাগালে। আমাদের বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা সঠিক পথে গাইডলাইন করতে পারি, তাহলে অবশ্যই আমরা হব নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের হয়তোবা লিডার। তো আসলে বন্ধুরা, পৃথিবীর প্রতিযোগিতার সময় আমরা বলি যে বৈশ্বিক পৃথিবী, আজকে বিশ্বময় আমাদেরকে লিড দিতে হয়। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, তোমাদেরকে কিন্তু এখন এই খুলনার জন্য তো প্রস্তুত হলে হবে না, তোমাদেরকে প্রস্তুত হতে হবে বিশ্বের জন্য। কারণ লড়াই করতে হবে বিশ্বের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা লিডারের সাথে। সো তোমাকে বিশ্বময় হতে হবে। সো বিশ্বময় হওয়ার সুযোগ কিন্তু এখন মানে প্রত্যেকের দ্বার প্রান্তে আছে। আমি চাইলেই ইন্টারনেটের হেল্প নিয়ে আমি কিন্তু সেই ধরনের বিশ্বময় নলেজেবল পার্সন হতে পারি। সো আমাদের অপরচুনিটি অনেক। আমরা কেন বসে আছি? আমরা আসলে সঠিক গাইডেন্সের অভাব। তো স্টুডেন্টরা, আসলে এখানে শিক্ষার্থী যারা আছো, তারা আমি বলবো যে আসলে তোমাদের যে সময়, সেই সময়টাকে কাজে লাগাও। এখনকার সময়ে আমি যেটা মনে করি, শিক্ষার্থীদের সব থেকে বড় যেটা অভাব, সেটা হচ্ছে ধৈর্য। সো ধৈর্যশীল হতে হবে। একবার যদি কোনো সাকসেস, কিন্তু প্রত্যেকটা সাকসেসের পিছনে কিন্তু অনেকগুলো ফেলিওর থাকে। সো একবার ফেল করছো তার মানে এই না যে তুমি আসলে পারবা না। সো তোমাকে বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করে তুমি উত্তরণ হতে পারবা। আচ্ছা, আমি এই স্লাইডে জাস্ট একটা টেকনোলজি নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যামাজন গো। কেউ কি আসলে এই অ্যামাজন গো সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমি জাস্ট টেকনোলজি আসলে কোথায় চলছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা জাস্ট একটু বোঝানোর জন্য আমি নিয়ে আসছি। এটার একটা ভিডিও আছে, যদি চালানো সম্ভব হয়। 4 years ago, we started to wonder, what would shopping look like if you could walk into a store, grab what you want, and just go? What if we could weave the most advanced machine learning, computer vision, and AI into the very fabric of a store, so you never have to wait in line? No lines, no checkouts, no registers. Welcome to Amazon Go. Use the Amazon Go app to enter. Then put away your phone and start shopping. It's really that simple. Take whatever you like. Anything you pick up is automatically added to your virtual cart. If you change your mind about that cupcake, just put it back. Our technology will update your virtual cart automatically. So, how does it work? We use computer vision, deep learning algorithms, and sensor fusion, much like you find in self-driving cars. We call it Just Walk Out technology. Once you've got everything you want, you can just go. When you leave, our Just Walk Out technology adds up your virtual cart and charges your Amazon account. Your receipt is sent straight to the app, and you can keep going. Amazon Go. No lines, no checkout. No, seriously.
নো লাইন নো চেক আউট মিনস স্টোরগুলোতে কোনো ফিজিক্যাল কোনো পার্সন নাই, সব জিনিসপত্র আছে, আপনি যাবেন, আপনি নিয়ে আসবেন, বাসায় প্যাকেট ভর্তি করে চলে আসবেন। এটা হচ্ছে 10 বছরের আগের কনসেপ্ট, অথচ আমরা কিন্তু এই ধরনের কনসেপ্ট জানিই না হয়তো। সো এখানে কম্পিউটার ভিশন, এআই, বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। সো সেটা টেকনিক্যাল পার্ট। তো আমি এটাই বলবো যে আসলে টেকনোলজি রিসার্চ করতে হবে, টেকনোলজিতে ইনভলভ হতে হবে। যারা কথায় বলে যারা প্রথমে আবিষ্কার করে না তারা প্রথমে থাকে, এটাই কিন্তু নিয়ম। সো যিনি প্রথমে নিয়ে আসেন তিনি অন্যদেরকে পথ দেখান। সো আমরা কি সবসময় পথ দেখার পথেই চলতে থাকবো, নাকি আমরা অন্যদেরকে পথ দেখাবো? আমাদের বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে, তাহলেই আমাদের আসল স্বাধীনতা চলে আসবে। তো একটা কথা দিয়ে উপসংহারে বলতে চাই যে একটি জ্ঞান নির্ভর, বিজ্ঞান নির্ভর বাংলাদেশ গড়ে তুলি আমরা। শিশুর স্বপ্ন হবে মহাকাশ গবেষক হওয়া, একটি তরুণীর স্বপ্ন হবে প্রযুক্তি উদ্যোক্তা, এবং একটি গ্রামের স্বপ্ন হবে বিশ্বজয়। কারণ জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। ধন্যবাদ। জয় হোক জ্ঞানের, জয় হোক বিজ্ঞানের, জয় হোক বাংলাদেশ ও বিশ্ব মানবতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।